Dear viewers, welcome you all to my YouTube channel and my Facebook page. ইংলিশ গ্রামারের রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন হয় না এমন কোনো পরীক্ষা কিন্তু নেই। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা, সকল পরীক্ষাতে এসএসসি, এইচএসসি সহ সকল পরীক্ষাতেই কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস অবশ্যই থাকে এবং আসবেই। তো কোন কোন রুলসগুলো থেকে মেনলি বেশি বেশি আসে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করছি সকলেই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি যে শর্টকাট টেকনিকগুলো বলবো সেগুলো মনে রাখতে পারলে রাইট ফর্ম অফ ভার্ব থেকে কখনোই আর মার্কস মিস হবে না। তো প্রত্যাশা করছি এবং আশা করছি এই টেকনিকগুলো বা এই রুলসগুলো শিখলেই চলবে ইনশাল্লাহ, এর বাইরে আর কোনো রুলস থেকে পরীক্ষায় আসবে না। তো আজকে শুরু করছি আল্লাহর নামে এবং সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। লেটস গেট স্টার্টেড। আজকে আমি রাইট ফর্মস অফ ভার্বের কিছু স্পেশাল রুলস নিয়ে আলোচনা করব, যে রুলসগুলো নিয়েই বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষা সহ অন্যান্য যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে এই রুলসগুলোর মধ্যে থেকেই সবসময় এসছে। আশা করছি আজকে ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবার জন্যই, একাডেমিক পরীক্ষার জন্য এবং চাকরির পরীক্ষার জন্য, সব জায়গার জন্যই। আশা করছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে এবং অনেক শর্টকাট কিছু টেকনিক শিখতে পারবে। প্রথম হচ্ছে এখানে এটা দিয়ে সবসময় আসে যে টু ছাড়া, আফটার অল প্রিপোজিশন এক্সেপ্ট টু, মানে টু ছাড়া অন্য সকল প্রিপোজিশনের পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। টু ছাড়া অন্য প্রিপোজিশন, যখন টু একা থাকবে তখন সে তারপরে আর ভার্বের কোনো আইএনজি হবে না, কিন্তু যদি টু আবার অন্য কারোর সাথে থাকে, যেমন তবে গ্রুপ প্রিপোজিশন হিসেবে যদি সে থাকে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, গট ইউজ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, মাইন্ড, এরপরে যদি ভার্ব বসে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি বসবে। কিন্তু টু যখন একা থাকবে তখন আর সেই টু এর সাথে আইএনজি হবে না। যেমন দে আর ফন্ড অফ প্লেইং, তো এখানে অফ রয়েছে প্রিপোজিশন, সেই জন্য এখানে কিন্তু প্লে এর সাথে আইএনজি হবে, প্লেইং। ডু নট মাইন্ড ক্লোজিং দ্য ডোর, এখানে মাইন্ডের পরে ভার্ব বসে, সেই ভার্বের সাথে আইএনজি হয়েছে। তারপরে যদি এরকম থাকতো যে আই গো টু স্কুল টু অ্যাচিভ নলেজ, অথবা উই গো টু মার্কেট টু বাই বুক, তো যখন শুধু টু একা থাকতেছে তখন কিন্তু এরপরে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে, কোনো আইএনজি যোগ হবে না বা অন্য কোনো কিছু ভার্বের সাথে যোগ বিয়োগ হতে পারবে না। তারপর রুল টু, কোনো সেন্টেন্স দিয়ে বর্তমান সময়ের যদি কাজ বোঝায়, অথবা চিরন্তন সত্য বোঝায়, অথবা অভ্যাসগত সত্য বোঝায়, এটা আমরা কীভাবে বুঝবো? সেন্টেন্সের অর্থ বুঝতে পারবো যে এটি আসলে চিরন্তন সত্য বুঝিয়েছে অথবা অভ্যাসগত সত্য বুঝিয়েছে, তখন সেই সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে। সেক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করতে হবে। কখন এস হবে, কখন ইয়েস হবে? যদি ভার্বের শেষ বর্ণগুলো থাকে এস, এস এইচ, ডাবল এস বা সি এইচ, এক্স জেড, তাহলে ইয়েস যোগ হবে। আর এই বর্ণগুলো যদি ভার্বের শেষে না থাকে তাহলে সেখানে শুধু এস যোগ হবে। যেমন দ্য সান শাইনস বাই দ্য ডে, এখানে সূর্য দিনে আলো দেয়, এটা তো চিরন্তন সত্য, আর সেজন্য এখানে ভার্বের বেস ফর্ম বসছে। আর দ্য সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য এখানে এস বা ইয়ের যোগ হবে। এই ভার্বের শেষ বর্ণ কিন্তু এখানে যে বর্ণগুলোর কথা বলা সেই বর্ণ একটু নেই, সেজন্য এখানে শুধু এর যোগ হয়েছে। নাম্বার থ্রি, কোনো সেন্টেন্সে সময়ের উল্লেখ যদি না থাকে, দেখা যাচ্ছে কোনো সময়ের উল্লেখ নেই, সকাল, বিকাল, দুপুর, গতকাল, আগামীকাল, এরকম কোনো সময়ের উল্লেখ নেই, সেই সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকে এগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়াল ওয়ার্ডস। অ্যাডভার্বিয়াল ওয়ার্ডস যেমন অলওয়েজ, নর্মালি, অফেন, অকেশনালি, এভরিডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, রেগুলারলি, সামটাইমস, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি, তখন সেই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট টেন্স এবং ভার্বের সেখানে বসবে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। যেমন হি ইউজুয়ালি ভিজিটস দ্য জু, এখানে ভিজিট ভার্বের বেস ফর্ম, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। হি ইউজুয়ালি ভিজিটস দ্য জু, সাধারণত সে জু ভ্রমণে যায়। এখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যদি থাকে তখন কীভাবে আসে, আমি এখানে কিন্তু সহজ সহজ এক্সাম্পল দিয়েছি, কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বা বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষাগুলোতে এই এত সহজ সেন্টেন্স থাকে না। সহজ সেন্টেন্সই থাকে, কিন্তু সেন্টেন্সের আগে পরে
লেজ ঝুলানো থাকে। আর সেজন্যই আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা চাকরির পরীক্ষাগুলোতে ওই লেজের কারণে আমরা ধরতে পারি না যে আসলে কোন সময়ের কথা বুঝিয়েছে। সাপোজ আমি পরবর্তীতে দেখাবো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো বিগত বছরের, তখন আরও বিস্তারিত আলোচনা করব। এখন যেমন এরকম থাকতে পারে, এর আগে লেস থাকতে পারে যে আই থিঙ্ক, অথবা হি সেড টু মি, অথবা মানে একটু লেজ ঝুলানো থাকে। ইন রিপ্লাই অফ মাই কোশ্চেন, অথবা ইন রিপ্লাই অফ মাই কোয়ারি হি সেইজ দ্যাট, হি ইউজুয়ালি হি ইউজুয়ালি তাহলে এখানে ভিজিটস দ্য জু, এরকম লেস থাকে। আসলে এখানে আমি যে লেস বললাম এর চেয়ে আরও বেশি লেস ঝুলানো থাকে ব্যাংকের পরীক্ষাগুলোতে এবং বিশেষ অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতে। তো সেই জন্য তখন ধরতে একটু সমস্যা হয়ে থাকে, তখন আমরা ধরতে পারি না। তো এই লেসগুলো যেটাই থাকুক না কেন, আমাদের মূল হচ্ছে ভার্ব নিয়ে কাজ। এই জন্য ভার্ব দেখতে হবে যে ভার্ব কোন জায়গায় রয়েছে এবং কি সময়ের কথা বলছে ভার্ব দিয়ে। তারপর হচ্ছে রুল নাম্বার 4, কোনো সেন্টেন্সে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, গ্র্যাজুয়ালি থাকলে তখন সেই সেন্টেন্সটি সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কী সেটা যদি কারো জানা না থাকে তাহলে সেটা হয়তো বা 6, 7, 8, 9 এই পর্যন্ত স্টুডেন্টদের জন্য হয়তো বা বলা হতে পারে, কিন্তু চাকরি পরীক্ষা দিতে যারা যাবে তারা সবাই জানে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কী, সেই গঠন অনুযায়ী সেন্টেন্সটি করতে হবে এই শব্দগুলো যখন থাকবে। তাছাড়া যদি এই শব্দগুলো নাও থাকে, যে এমন যদি বোঝা যায় যে কোনো কাজ বর্তমানে চলমান রয়েছে বা চলছে, এরকম চলমান যদি কোনো কাজ বোঝায় তাহলেও সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি বর্তমানে চলমান বোঝায় তখন আমাদের যে কাজটি করতে হবে, বি ভার্ব বা টু বি ভার্বে অ্যামিজিয়ার বসবে, যে কোনো একটি বসবে, এরপরে মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে আইনি যুক্ত হবে। যেমন অ্যাট প্রেজেন্ট দ্য প্রাইস অফ ডেইলি নেসেসিটিস ইজ রাইজিং, তো এখানে অ্যাট প্রেজেন্ট যেহেতু আছে সেই জন্য এখানে কিন্তু ইজ রাইজিং হয়েছে, শুধু রাইজেস দিলে হবে না কারণ অ্যাট প্রেজেন্ট রয়েছে। নাম্বার 5, কোনো সেন্টেন্সে রিসেন্টলি, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, এভার, নেভার, লেটলি যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন রিসেন্টলি মেনি পিপল হ্যাভ ডায়েড অফ কোভিড-19, সম্প্রতি কোভিড-19 অনেক মানুষ মারা গিয়েছে। এখানে রিসেন্টলি থাকার কারণে শুধু ডায়েট লিখলে হবে না, হ্যাভ ডায়েট লিখতে হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাভ বসে প্লুরাল সাবজেক্ট থাকলে, হ্যাজ বসে হলো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে। এখানে পিপল হচ্ছে প্লুরাল সাবজেক্ট, সেজন্য এখানে হ্যাভ বসছে। নাম্বার 6, কোনো সেন্টেন্সে যদি সিন্স বা ফর থাকার পরে কাজটি কখন শুরু হয়েছে সেই শুরু এর সময়টা উল্লেখ করা থাকে তখন সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাপোজ এরকম যদি কেউ বলে যে আমি 2 ঘন্টা ধরে পড়ছি, তার মানে আমার পড়ার কাজটি শুরু হয়েছে 2 ঘন্টা আগে, তাহলে আমার শুরুর সময়টা উল্লেখ করা আছে। তাছাড়া যদি এরকম বলা হয় যে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মানে সকালে বৃষ্টিটা শুরু হয়েছে সকালে, এখনও চলমান রয়েছে, সেই জন্য কাজ শুরু হওয়ার সময় যদি উল্লেখ করা থাকে তখন সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপর হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের সাথে আইনজি যোগ। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে হয় সিন্স, অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে হয় ফর। তো এখানে হ্যাজ বিন তারপরে বা হ্যাভ বিন এরপরে মূল ভার্বের বেস ফর্মের সাথে আইনজি যোগ। এখন ইউনিভার্সিটি অ্যাডমিশন বা চাকরি পরীক্ষা থাকলে এরকম থাকবে যে ইট ড্যাশ, ব্র্যাকেটে থাকতে পারে রেইন সিন্স মর্নিং, ফাইন্ড আউট দ্য কারেক্ট ভার্ব ফ্রম দ্য অপশন অথবা ফ্রম দ্য অল্টারনেটিভস। তখন আমাদের যে অপশন থাকবে সেখান থেকে বের করতে হবে যে হ্যাজ বিন বসবে না হ্যাজ বসবে না ইজ বিং বসবে অথবা ইজ বসবে, সেটা তখন আমাদেরকে বাছাই করতে হবে সঠিকভাবে। তো এই যে পরীক্ষাগুলোতে আমাদেরকে যে অপশন থাকে সেই অপশনটা হলো থেকে আমাদেরকে বের করতে হবে যখন চাকরির পরীক্ষা বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে থাকে। নাম্বার 7 হচ্ছে কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মর্নিং, লাস্ট ইভিনিং, লাস্ট আফটারনুন, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, মানে হচ্ছে অতীত সময় নির্দেশক যে শব্দগুলো রয়েছে, অ্যাগো, লং সিন্স, লং অ্যাগো, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে,
এই অতীত নির্দেশক যদি শব্দ থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, তখন সেই সেন্টেন্সটিকে অবশ্যই আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। মানে হচ্ছে যে ভার্বটি বসবে সেই ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। যেমন লং অ্যাগো দেয়ার লিভড অ্যান ওল্ড ম্যান ইন দ্য ভিলেজ। এখন এখানে যদি আমি লিখি যে, বা অপশনে কিন্তু দেওয়া থাকবে, লিভডও দেওয়া থাকবে, তারপরে লিভিংও দেওয়া থাকবে, লিভসও দেওয়া থাকবে, অথবা এখানে উইল লিভও দেওয়া থাকতে পারে অপশন। সেখান থেকে আমাদেরকে বের করতে হবে। এখন যে লিভড হবে সেটা আমি কীভাবে বুঝবো? এই যে লং অ্যাগো রয়েছে এটা দেখে আমি বুঝবো যে এখানে লিভড হবে। এরকম করে আমাদের শব্দ দিয়ে বুঝতে হবে, এবং এভাবেই পরীক্ষায় আসে। এই শব্দগুলো থেকেই আমাদেরকে বুঝতে হয় যে এখানে অপশনে ভার্বের কোন ফর্মটি বসবে। তারপর হচ্ছে নাম্বার 8, কোনো সেন্টেন্সে যদি হোয়াইল থাকে, দেখা যাচ্ছে সেন্টেন্সের শুরুতে হোয়াইল রয়েছে এবং হোয়াইলের পরে সাবজেক্ট দেওয়া আছে, তখন আমাকে শূন্যস্থান দেওয়া আছে, সেই শূন্যস্থানে যে ভার্বটি বসবে সেই ভার্বের কোন ফর্ম বসাতে হবে। তখন সেখানে আমাদেরকে ওয়াজ ওয়ার ব্যবহার করে তারপর ভার্বের সাথে আইএনজি যেখানে রয়েছে সেটা বসাতে হবে। দ্যাট মিন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে ফর্মটি রয়েছে সেই ফর্মে বসাতে হবে। এখন সেখানে দেখব আমরা যে হোয়াইলের পরে সাবজেক্ট আছে কিনা। যদি সাবজেক্ট না থাকে তাহলে আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, তখন ভার্বের সাথে শুধু আইএনজি হবে। যেমন এখানে আমরা যদি এরকম বলি, হোয়াইল দে ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, আর যদি এরকম থাকে যে বোঝা যায় যে কোনো কাজ অতীতে কিছু সময় চলছিল, যে আমি কাজটি দেখে বা ঘটনাটা দেখে অথবা প্যাসেজটি পড়ে বুঝলাম যে এই কাজটি কিছু সময় অতীতে চলছিল, তখন আমাদেরকে সেই সেন্টেন্সটিকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। মানে সাবজেক্ট এবারে ওয়াজ ওয়ার, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। এখন ওয়ার বসবে হচ্ছে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, আর ওয়াজ বসবে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। এখানে দে হচ্ছে প্লুরাল, সেজন্য এখানে ওয়ার বসছে, দে ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তারপর হচ্ছে নাম্বার 9, কোনো সেন্টেন্সে অতীতে দুটি কাজ পাশাপাশি যদি সংঘটিত হয়, যে কাজটি একটু সময় আগে বা পূর্বে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটি একটু সময় পরে হবে তা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এ ধরনের সেন্টেন্সে বিফোর এবং আফটারে ব্যবহার করা হয়, কারণ পূর্বে বুঝালে তখন বিফোর ব্যবহার করতে হয়, আর পরে হলে আফটার ব্যবহার করতে হয়। তো এই যে স্ট্রাকচারটি বা এই যে নিয়মটি, এই রুলটি দিয়ে কিন্তু সবসময় বিভিন্ন চাকরির পরীক্ষাতে বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসতে দেখা যায়, বিগত বছর অনেকবার এসছে। তো এখন যখন আমরা দেখব বিফোর ব্যবহার করা হবে, পূর্বে কথাটি উল্লেখ থাকবে, তখন প্রথম অংশটি হবে পাস্ট পারফেক্ট, আর যখন আফটার পরে কথাটি ব্যবহার করা হবে তখন দ্বিতীয় অংশটি হবে পাস্ট পারফেক্ট। এভাবে করে আমাদের মনে রাখতে হবে বিফোরের সময় এই বিফোর এবং আফটারের সাথে পাস্ট পারফেক্টে মিলিয়ে রাখলে বাকি অংশটি এমনিতেই এসে যাবে। যেমন বিফোরের সময় বিফোর শব্দের অর্থ পূর্বে, তখন পাস্ট পারফেক্ট অংশটি হবে বিফোরের পূর্বে, দ্যাট মিনস সেন্টেন্সের শুরুর অংশটি হবে পাস্ট পারফেক্ট। আর তাহলে পরের অংশটি পাস্ট ইনডিফিনিট অল্টারনেটভাবে এসেই যাবে। আর যদি আফটার থাকে তাহলে আফটারের পরের অংশটি পাস্ট পারফেক্ট, তাহলে আগের অংশটি কী হবে? পাস্ট ইনডিফিনিট। এভাবে করে আমরা সহজে বুঝতে পারবো। যেমন উই হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট, তারপরে উই রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট, মানে আমরা ট্রেন ছাড়ার পরে আমরা পৌঁছেছিলাম, আর প্রথমটিতে হচ্ছে ট্রেন ছাড়ার পূর্বে আমরা পৌঁছেছি। তার মানে আমাদের পৌঁছানোর কাজটি প্রথমে হচ্ছে আগে হয়েছে, সেই জন্য বিফোর ব্যবহার করা হয়েছে এবং বিফোরে আগে গিয়েছে পাস্ট পারফেক্ট অংশটি। আর আমাদের পৌঁছানোর কাজটি ট্রেন ছাড়ার পরে হয়েছে, সেই জন্য আমাদের কাজটি যেহেতু পরে হয়েছে সেই জন্য প্রথম অংশটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পরের অংশ মানে হচ্ছে ট্রেনের যার কাজটি আগে হয়েছে, ট্রেন ছাড়ার কাজটি আগে হয়েছে, সেই অংশটি হয়েছে পাস্ট পারফেক্ট। তাহলে আপনার সাথে মিলিয়েও রাখা যাবে, অথবা এই যে পূর্বে এবং পরে এটা দিয়েও সেন্টেন্সটি সাজানো যাবে, যে কোন কাজটি আগে বা পূর্বে হয়েছে সেটি পাস্ট পারফেক্ট, যে কাজটি পরে হয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। দেন হচ্ছে নাম্বার 10, কোনো সেন্টেন্সে যদি টুমরো, দ্য নেক্সট ডে, নেক্সট ইভিনিং, নেক্সট আফটারনুন, নেক্সট নাইট, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এগুলো সব হচ্ছে ভবিষ্যৎ সময় নির্দেশক। এই ভবিষ্যৎ সময় নির্দেশক শব্দ যদি থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে সেন্টেন্সটি হবে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্সের বর্তমান নাম হচ্ছে ফিউচার সিম্পল টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল বা উইল, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। মডার্ন ইংলিশে সকল সাবজেক্টের পরেই উইল ব্যবহার করা হয়, তবে ইউনিভার্সিটি অ্যাডমিশন বা চাকরির পরীক্ষাগুলোতে কিন্তু শ্যালের ব্যবহার করেও সেন্টেন্স সাজানো হয়। তো সেই জন্য আমাদের বুঝতে হবে শ্যাল বসে হলো আই এবং উইয়ের পরে, মানে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল, বাকি সকল পার্সনের ক্ষেত্রে উইল। তো দে উইল প্লে এ টুর্নামেন্ট ইন দ্য নেক্সট ইভিনিং, পরের দিন সন্ধ্যায় তারা একটা টুর্নামেন্ট খেলবে। সেই জন্য এখানে যদি আমরা লিখি যে দে আর প্লেয়িং এ টুর্নামেন্ট ইন দ্য নেক্সট মর্নিং, তাহলে কিন্তু হবে না,
কারণ হচ্ছে এটা হচ্ছে নেক্সট মর্নিং বলা হয়েছে, নেক্সট মর্নিং হচ্ছে ফিউচার টাইম, সেজন্য এখানে ফিউচার টেন্সে লিখতে হবে। তারপর হচ্ছে 11, বি ভার্ববিহীন কোনো সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ বা ইন্টিগ্রেটিভ করতে চাই তাহলে সেখানে আমাদের টেন্স অনুসারে নেগেটিভ সেন্টেন্সে বসবে ডু নট, ডাজ নট, ডিড নট, আর ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ডু, ডাজ, ডিড। এখন যদি আমাদের ডু নট, ডাজ নট, ডিড নট যেটাই বসুক না কেন, নেগেটিভের সময় সাবজেক্টের পরে বসবে আর ইন্টিগ্রেটিভ সময় সাবজেক্টের আগে বসবে। কিন্তু মূল বিষয়টি হচ্ছে মূল যে ভার্বটি থাকবে সেই ভার্বের সবসময় বেস ফর্মটিই বসবে। ডু নট, ডাজ নট, ডিড নট তিনটি যেটাই ব্যবহার করি না কেন, মূল যে ভার্বটি থাকবে সেটার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মই বসবে। এখন পাস্ট টেন্স যখন থাকবে বা অতীতের কথা যদি বোঝায় তাহলে ডিড নট বসবে, আর যদি ডু নট বা ডাজ নট থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের সময় বসবে। ডাজ নট বসে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, আর ডু নট বসে হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। আর ডিড নট সবার পরেই বসে, যেহেতু একা ভাই, এক ভাই যখন থাকে তখন বাবার সম্পত্তি সবই পেয়ে যায়, তখন আমাদের ডিড নটের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। ডু নট, ডাজ নট দুই ভাই যেহেতু, সেজন্য দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি বন্টন করতে হয়। ডাজ নট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের জন্য, আর ডু নট হচ্ছে সবার জন্য, ডু নটের ভাগে একটু বেশি। কিন্তু মূল যে ভার্বটি বসবে সেই ভার্বটি সবসময় এখানে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মেই বসবে। যেমন হি ডাজ নট নো দ্য প্লেস, সেই জায়গাটি জানে না বা চিনে না, তাহলে এখানে হি কেন, হি থার্ড পারসন সিঙ্গুলার বলে এখানে ডাজ নট আসছে। যদি এখানে ইউ থাকতো তাহলে ডু নট আসতো, দিয়ে থাকলেও ডু নট আসতো। পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড নট, হি ডিড নট ভিজিট দ্য বিচ। এখন এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাইতাম তাহলে কীভাবে লিখতাম, যে ডাজ হি নো দ্য প্লেস অথবা ডাজেন্ট হি নো দ্য প্লেস। তো এখানে ইন্টিগ্রেটিভের ক্ষেত্রে ডু নট, ডাজ নট, ডিড নটও বসতে পারে অথবা শুধু ডু, ডাজ, ডিডও বসতে পারে। যদি আমরা ভার্ব কারেক্ট করি সেখানে এই নটের অপশনটি নাও থাকতে পারে, কারণ হচ্ছে যখন আমরা ইন্টিগ্রেটিভ করব তখন দেখতে হবে যে সেন্টেন্সটিকে আমরা ইন্টিগ্রেটিভ করেছি সেই সেন্টেন্সটি আগে কোন সেন্টেন্স ছিল। যদি নাবোধক থাকে তাহলে এখানে শুধু ডু, ডাজ, ডিড বসবে, আর সেই সেন্টেন্সটি যদি হাবোধক থাকে তাহলে এখানে ইন্টিগ্রেটিভে ডু, ডাজ, ডিডের সাথে নট বসবে। যেমন তখন এখানে হবে ডাজেন্ট হি নো দ্য প্লেস অথবা ডিডেন্ট হি ভিজিট দ্য প্লেস। আর যদি ওখানেই থাকে নেগেটিভ তাহলে এখানে হবে ডিড হি ভিজিট দ্য বিচ অথবা ডাজ হি নো দ্য প্লেস। নাম্বার 12, কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, বি, বিং, হ্যাভিং এই শব্দ কটি যদি থাকে তারপরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেই ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। শব্দগুলো মনে রাখতে হবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, বি, বিং, হ্যাভিং। এক্সাম্পল, হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই রিটার্ন মাই হোম। আমার কাজ শেষ করে আমি বাড়িতে ফিরেছিলাম। তাহলে এখানে ফিনিশ লিখতে কিন্তু হবে না, বা ফিনিশ অপশনে থাকবে, সেখানে আমরা ফিনিশ বাছাই করব না, বাছাই করব ফিনিশড। কেন? কারণ এখানে B3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে ফিনিশড, আইএনজি যুক্ত ফর্মটিও কিন্তু বসবে না। এইটা মনে রাখতে হবে এই শব্দগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা থার্ড ফর্ম। রুল নাম্বার 13, যদি এখানে কোনো সেন্টেন্সের মাঝখানে আমরা দেখি সিন্স রয়েছে, তখন সিন্সের আগে দেখবো আমরা কোন টেন্স, সেই অনুযায়ী পরের টেন্সটি বসবে। আবার যদি দেখা যায় পরের টেন্সটি দেয়া আছে, আগের টেন্সটি দেওয়া নেই, তখন পরের টেন্সটি দেখে আমরা বুঝবো প্রথম সেন্টেন্সটি বা প্রথম অংশটি কি হবে। যেমন প্রথমে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন পরে হবে পাস্ট ইনডিফিনিট। আবার যদি পরে থাকে পাস্ট ইনডিফিনিট তাহলে প্রথম অংশটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। যদি প্রথম অংশটি থাকে পাস্ট ইনডিফিনিট তাহলে পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট, কিন্তু যদি পরের অংশটি থাকে পাস্ট পারফেক্ট তাহলে আগের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট। এই জায়গাতেই শিক্ষার্থীরা ঘুলিয়ে ফেলে, সেটা হচ্ছে এইটা মনে রাখতে পারে না, প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। কিন্তু শিক্ষার্থীরা যেটা করে এখানে প্রথমে পাস্ট রয়েছে, পরে এবার এখানে প্রেজেন্টটা ধরে বা প্রেজেন্টটাকেই কারেক্ট ধরে। খেয়াল করতে হবে প্রেজেন্ট এর সাথে পাস্ট, পাস্টের সাথে পাস্ট পারফেক্ট। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স উই মেট লাস্ট, প্রথম অংশটি প্রেজেন্ট পারফেক্ট ছিল দেখে পরের অংশটি পাস্ট ইনডিফিনিট হয়েছে। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স উই মেট লাস্ট। তারপরে মেনি ইয়ার্স পাস্ট শুধু পাস্ট ইনডিফিনিট, তখন পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট মানে হ্যাড, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সিন্স উই হ্যাড মেট লাস্ট। 14, পাস্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে বিফোর এবং আফটারের নিয়ম, যেটা একটু আগে আমরা আলোচনা করেছিলাম সেটাই আবার এখানে আসছে। সেটা হচ্ছে বিফোর যখন মাঝখানে থাকবে তখন আগে হবে পাস্ট পারফেক্ট, পরে হবে পাস্ট ইনডিফিনিট। আর আফটার যদি থাকে সিন্সের নিয়মের সাথে এটা সঙ্গতিপূর্ণ, এই জন্য পাশাপাশি লিখেছি। আফটারের সময় প্রথমে পাস্ট ইনডিফিনিট, পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। যেমন আই হ্যাড গান বিফোর হি কেম, এখানে বিফোর রয়েছে দেখে প্রথম অংশটি পাস্ট পারফেক্ট, পরের অংশটি পাস্ট ইনডিফিনিট। বি নাম্বারটি আই ওয়েন্ট আফটার হি হ্যাড কাম,
এখানে আফটার আছে, সেজন্য প্রথম অংশটি পাস্ট ইনডিফিনিট, পরের অংশটি পাস্ট পারফেক্ট। তারপর হচ্ছে নাম্বার 14 পরে হচ্ছে 15। নো সুনার হ্যাড অথবা হার্ডলি হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড যখন থাকে তখন দুই পাশে দুটো ভার্ব বসে। হার্ডলি হ্যাডই যখন থাকবে তখন প্রথম ভার্বটি হচ্ছে পাস্ট পারফেক্ট মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্বিতীয় ভার্বটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট মানে পাস্ট ফর্ম। নো সুনার হ্যাড বা হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড যদি থাকে, এটা দেখে আমরা বুঝবো যে এখানে প্রথম যে ভার্বটি বসবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে আর দ্বিতীয় ভার্বটির পাস্ট ফর্ম বসবে। এটা কি দেখে আমরা চিনবো? নো সুনার হ্যাড পর্যন্ত আসতে হবে, শুধু নো সুনার দেখলেই হবে না, হ্যাড পর্যন্ত আসতে হবে, কারণ নো সুনারের পরে ডাজও বসে, ডিডও বসে, ডুও বসে, সেই জন্য হ্যাড পর্যন্ত আসতে হবে। হ্যাড যখন থাকবে তখন একটা ভার্ব পাস্ট পার্টিসিপল, একটা ভার্ব পাস্ট ফর্ম। আর নো সুনার ডাজ ডিড যদি থাকে তাহলে প্রথম ভার্বটি এই যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরের ভার্বটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আবার যদি প্রথমে ডিড থাকে তাহলে পরের ভার্বটি পাস্ট ইনডিফিনিট। কিন্তু ডু ডাজ ডিড যেটাই বসুক প্রথম ভার্বটি সবসময় প্রেজেন্ট ফর্মই বসবে, কারণ ডু ডাজের পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে প্রথম ভার্বটি নো সুনার এর পরে যদি আমরা দেখি ডু ডাজ ডিড তিনটের একটি রয়েছে, তাহলে প্রথম ব্র্যাকেটে যে ভার্বটি বসবে সেটা হচ্ছে বি অন বসবে। আর পরের ভার্বটির ক্ষেত্রে আমরা খেয়াল করব, প্রথমে যদি ডু ডাজ থাকে তাহলে পরের ভার্বটি বি অন, আর যদি প্রথমে থাকে ডিড তাহলে পরের ভার্বটি হলো বি টু। যেমন নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে, তাহলে প্রথম ভার্বটি হলো কি সিন থার্ড ফর্ম, আর দ্বিতীয় ভার্বটি হলো ভি টু মানে ভার্বের পাস্ট ফর্ম র্যান। যদি নো সুনার ডিড ডাস থাকে তাহলে প্রথম হলো সি দ্য পুলিশ দেন হি, যদি এখানে ডিড থাকে তাহলে এখানে হবে র্যান, আর যদি ডাস বা ডু থাকে তাহলে হবে রানস। ডাস থাকবে যদি আমরা এখানে হি থাকে, নো সুনার ডু দে সি দ্য পুলিশ, যদি দে থাকতো তাহলে এখানে ডু আসতো, আর যদি এখানে হি বা সি থার্ড পার্সন সিঙ্গুলার থাকে তাহলে ডাজ আসতে পারে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে এখানে ডিড, তারপরে হচ্ছে ভি ওয়ান, আর দেনের পরের ভার্বের হচ্ছে ভি টু। আর যদি ডাজ থাকে তাহলে ভি ওয়ান উভয় পাশেই, দেনের আগেও মানে প্রথম ভার্বটিও ভি ওয়ান, পরের ভার্বটিও ভি ওয়ান। এখানে এই দ্বিতীয় নাম্বার এই সূত্র দিয়েই বেশি আসে, কারণ এখানে এসে স্টুডেন্ট একটু ঘুলিয়ে যাবে, ঝামেলায় পড়ে যাবে, কনফিউশনে পড়ে যাবে, সেই জন্য এটা দিয়েই বেশি আসে মডার্ন ইংলিশে, মানে রিসেন্টলি এটা দিয়ে বেশি আসে, আগেরগুলোতে আসতো এ নাম্বারটি দিয়ে। নাম্বার 16, কোনো সেন্টেন্সের দুটি ভার্ব যদি বসে অথবা কোনো সেন্টেন্সের একটি অংশে যদি দুটি ভার্ব বসে অথবা একটি ফাইনিট ভার্ব থাকার পরে অন্য কোনো ভার্ব যদি এবার বসে, সেই ক্ষেত্রে চলমান কাজ বোঝালে যে ভার্বটি দ্বিতীয়বারে বসছে ফাইনিট ভার্ব থাকার পরেও, তখন সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে যদি চলমান কাজ বোঝায়। আর যদি বাক্যটা দিয়ে উদ্দেশ্য বোঝায় তাহলে সেই ভার্বের পূর্বে টু বসাতে হবে এবং সেই ভার্বটির বেস ফর্ম বসবে। আর যদি সমাপ্ত কাজ হয় অথবা স্থির অবস্থা বোঝায় তাহলে সেই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন আই স এ বয় ক্রাইং, ছেলেটি কাদা অবস্থায় আমি দেখেছিলাম। আর যদি এমন হয় উদ্দেশ্য বোঝায়, যেমন আমি বাজারে গিয়েছিলাম বই কিনতে, তো বাজারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কি বই কেনা, তখন ওই কেনা বা ক্রয় ভার্বের পূর্বে টু বসাতে হবে। আই ওয়েন্ট টু মার্কেট টু পারচেজ বুক অথবা টু বাই বুক। এরপর হচ্ছে যদি আমরা দেখি সমাপ্ত কাজ বোঝায় তাহলে সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আই গট মাই শু পলিশড, যে আমি আমার শু পলিশ করা পেয়েছিলাম, তাহলে পলিশ করার পরে কিন্তু আমি পেয়েছি, তার মানে স্থির অবস্থায় পেয়েছি বা সমাপ্ত হওয়ার পরে পেয়েছে, সেজন্য ওখানে পলিশড হবে। তারপর 17, হ্যাড বেটার যদি থাকে কোনো সেন্টেন্সে, উড বেটার, হ্যাড রেদার, উড রেদার, লেট, এরপরে যদি কোনো ভার্ব বসে সেই ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসবে। যেমন আই হ্যাড বেটার লার্ন ইংলিশ, আই হ্যাড বেটার লার্ন ইংলিশ, আমার বরং ইংরেজি শেখা উচিত। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার এগুলো অর্থ হচ্ছে উচিত, আমার এটা করা উচিত। আই উড বেটার লিভ স্মোকিং অথবা আই উড বেটার গিভ আপ স্মোকিং, আমার বরং ধূমপান ছেড়ে দেওয়া উচিত। নাম্বার 18, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট অট টু নিড ডেয়ার হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু, এগুলোকে বলা হয় মোডাল অক্সিলারি ভার্ব। এই মোডাল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের দুটি ফর্ম বসে। যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে, আর যদি সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হয় তাহলে এখানে বি ব্যবহার করতে হবে আগে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি বি দেওয়া থাকে তাহলে শুধু পাস্ট পার্টিসিপলটি লিখলেই চলবে, অথবা পাস্ট পার্টিসিপল ফর্মটি বাছাই করতে হবে। এখন আমরা অ্যাক্টিভ না প্যাসিভ কীভাবে বুঝবো? যে কাজ করবে তার নাম যদি ভার্বের আগে থাকে তাহলে অ্যাক্টিভ,
আর যে কাজ করবে তার নাম যদি পরে দেওয়া থাকে তাহলে হলো পেসিভ, অথবা না দেওয়া যদি থাকে সাবজেক্ট তাহলেও সেন্টেন্সটি হচ্ছে পেসিভ। যেমন আই কুড হেল্প দ্য পুয়ার ম্যান, তাহলে এখানে আমি লোকটিকে সাহায্য করতে পারতাম, তাহলে যে সাহায্য করবে তার নামটি ভার্বের আগে আছে, সেজন্য এখানে সেন্টেন্সটি অ্যাক্টিভ, এই জন্য এখানে V1 বসছে, মানে ভার্বের বেস ফর্ম বসছে। কিন্তু পরের সেন্টেন্সটি যেমন দ্য পুয়ার ম্যান কুড বি হেল্প বাই মি, লোকটিকে আমার দ্বারা সাহায্য করা হতে পারত, তো যে সাহায্য করবে তার নাম শেষে দেওয়া রয়েছে, অথবা যদি দেওয়া নাও থাকে তখনও বুঝতে হবে এটা প্যাসিভ, তখন বি থাকবে তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্য পুয়ার ম্যান কুড বি হেল্প বাই মি। 19, বি ভার্ব বা টু বি ভার্বের পরে মূল ভার্বের দুটি ফর্ম বসে, যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়, আর যদি সেন্টেন্সটি প্যাসিভ হয় তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা বিং বসিয়ে তারপর পাস্ট পার্টিসিপল। যদি আমরা দেখি সেন্টেন্সটি কন্টিনিউয়াস টেন্স আছে তাহলে বিং বসিয়ে তারপর পাস্ট পার্টিসিপল লিখতে হবে, আর যদি আমরা দেখি সেন্টেন্সটি অ্যাক্টিভ মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আকারে আছে তাহলে আর বিং বসানো লাগবে না, শুধু পাস্ট পার্টিসিপল লিখলেই হবে। যেমন দে আর পুলিং দ্য কার, এখানে বোঝা যাচ্ছে যারা গাড়ি টানছে তাদের নামটি ভার্বের আগে আছে, সুতরাং দিস ইজ অ্যাক্টিভ ভয়েস, তাহলে এখানে আইনজি বসছে। দ্য কার ইজ বিং পুলড বাই দেম, গাড়িটি তাদের দ্বারা টানা হচ্ছে, তো এখানে যারা টানছে তাদের নামটি আছে কোথায়, ভার্বের পরে, সুতরাং এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এবং আগের থেকে সেন্টেন্সটি ছিল কন্টিনিউয়াস আকারে, তখন এখানে প্যাসিভ করার সময় এখানে বিং বসাতে হবে। আর যদি প্যাসিভ আকারে না থাকতো, শুধু এরকম দেওয়া থাকতো দ্য কার ইজ ড্যাশ পুল, তখন আমরা এখানে লিখতে পারতাম বিং পুলড অথবা শুধু পুলড, কারণ যখন আগে থেকে সেন্টেন্সটি আমরা না দেখবো অথবা না জানবো যে এখানে ইজ পুলিং ছিল মানে কন্টিনিউয়াস আকারে ছিল, তখন সেখানে আমরা বিং না বসিয়েও মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখলেও সেটাও প্যাসিভ হবে, তখন ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হবে, আর বিং বসালে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস হবে। 20 নম্বর রুলস হচ্ছে সেন্টেন্সের শুরুতে উড দ্যাট যদি থাকে তাহলে সাবজেক্টে পরে কুড বসবে এবং মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন উড দ্যাট উই কুড উইন দ্য ম্যাচ, তাহলে এখানে উইয়ের পরে কুড বসছে তারপরে V1, এখানে কিন্তু উড উইন হবে না, কারণ শুরুতে উড দ্যাট আছে, উড দ্যাট যখন থাকবে তখন দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে কুড বসবে এবং মূল ভার্বের বেস ফর্ম বসবে, এখানে আমরা অন্য কোনো ভার্ব দিলে বা অন্য কোনো ফর্ম দিলে কিন্তু হবে না, উই মাস্ট উইন সেটা দিলেও হবে না, উই উইল দিলেও হবে না, শুধু নিয়মটাই হচ্ছে উড দ্যাট থাকলে এখানে কুড বসাতে হবে তারপরে মূল ভার্বের বেস ফর্ম বসবে। উড দ্যাট উই কুড উইন দ্য ম্যাচ, আমরা যদি ম্যাচটি জিততে পারতাম। তো আমি আজকে এই 20টি রুলস দিয়ে আলোচনা করব, পরে আরও কয়েকটি রুলস রয়েছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, যদি আমি এখন একসাথে সবগুলো আলোচনা করি তাহলে ভিডিও আকার অনেক বেশি বড় হয়ে যাবে, তো সেই জন্য এই 20 পর্যন্তই আজকে আলোচনায় রাখবো। পরের ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে অল ক্লিক করে রাখতে হবে, তাহলে এই চ্যানেলে যে কোনো ভিডিও লেসন আমি আপলোড করার সাথে সাথে অবশ্যই নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো যারা চাকরির পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও অথবা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই রাইট ফর্ম ভার্ব অংশটি বাদ দেওয়ার কোনো উপায় নেই। এসএসসি এইচএসসি পরীক্ষায় যারা দিবে বা জেএসসি বৃত্তি পরীক্ষা যারা দিবে সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুলসগুলো, সকলেই ভালোভাবে এগুলো শিখে রাখবে, এবং এই ভিডিওটি তোমরা বারবার যদি শোনো তাহলে কিন্তু মেমোরিতে এই কথাগুলো সেভ হয়ে যাবে। আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখেছো এবং আমার চ্যানেলের সাথে সর্বদা রয়েছো। আজকে এখানে শেষ করতে চাচ্ছি। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।